কি ভাবছেন প্রেগন্যান্সিতে ব্লিডিং হওয়া মানেই কি মিসক্যারেজের লক্ষণ? ভয় পাবেন না, একবার আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলেই আপনাদের প্রশ্নের উত্তরগুলো সব পেয়ে যাবেন। ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? অনেকদিন পরে আবার তোমাদের কাছে হাজির হলাম বিশেষ কিছু তথ্য নিয়ে। তো আমি যেহেতু প্রেগনেন্সির জার্নিটা কমপ্লিট করে এসেছি, তাই আমার মনে হলো তোমাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করি যাতে তোমাদের কাজে লাগে। দেখো, আজকের দিনে প্রেগনেন্সির জার্নিটা মানে 9 মাস পর্যন্ত কমপ্লিট করাটা হয়ে উঠেছে একটা বিরাট ব্যাপার। আমাদের প্রেগনেন্সিটাকে শেষ দিন পর্যন্ত ক্যারি করে সুস্থ বাচ্চার জন্ম দেওয়া, এটা একটা যুদ্ধ জয় করার মতো। তো প্রেগনেন্সির ক্ষেত্রে অনেক প্রবলেমও হয়ে থাকে, অনেকটা প্রবলেম পেরিয়ে তবে যে আমরা ওই ছোট্ট শিশুর মুখটা দেখে যে আনন্দটা পাই, সেটা আমাদের জার্নিটা যারা কমপ্লিট করেছে তারাই একমাত্র বুঝতে পারে। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরাও আমার এই পাশে ছিলে পুরো প্রেগনেন্সিতে। আজ আমার বাচ্চা অনেক বড় হয়ে গেছে, 1 বছর কমপ্লিট করে ফেলেছে তোমাদের আশীর্বাদেই। তো প্রেগনেন্সির টাইমে আমাদের কি হয়, আমাদের ব্লিডিং প্রবলেম থাকে। অনেকের ক্ষেত্রে এটা হয়, যেটা আমারও হয়েছিল। তো আমি বলবো যে প্রত্যেক ব্লিডিংই কি মিসক্যারেজের লক্ষণ? সেটা কিন্তু নয়। আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে কথাটা বলছি। আমার যখন বারবার করে মিসক্যারেজ হচ্ছিল, 1টা 2টো 3টে প্রেগনেন্সি আমার নষ্ট হয়ে গেছিল। সেম প্রবলেম, ওই প্রেগনেন্সি আসতো কিন্তু ক্যারি হতো না, ব্লিডিং হতো। তো সেটা যথারীতিভাবে বাচ্চাটাকে রাখা যেত না। তো আমি এইবারে 4th প্রেগনেন্সিতে যেভাবে জার্নিটা কমপ্লিট করেছি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটা ব্লিডিংই কিন্তু মিসক্যারেজের লক্ষণ নয়। আমি যখন 4th প্রেগনেন্সিতে ঢুকি, তখন ফার্স্ট টাইমিস্টারে কিন্তু যে কোনো টাইমে তোমাদের ব্লিডিং হতে পারে, কিন্তু তোমাদের কিন্তু ভয় পেলে চলবে না। তোমাদের কিন্তু মনের জোর নিয়ে তোমাদের থাকতে হবে। এমনটা নয় যে ব্লাড দেখা যাচ্ছে মানে তোমাদের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে বা বাচ্চাটার কোনো প্রবলেম হয়েছে, এটা কিন্তু তোমরা একদমই ভাববে না, একদমই টেনশন করবে না। দেখো, আমার যখন 9 সপ্তাহ চলছিল, তখন হঠাৎ করে আমার টিভিএস স্ক্যান করা হয়। আমার যেহেতু একটু কমপ্লিকেশনের মধ্যে দিয়ে প্রেগনেন্সিটা গেছে, সেহেতু প্রতি মাসে আমাকে ইউএসজি করতে হয়েছে যে বাচ্চাটা ঠিকভাবে গ্রোথ করছে কিনা। তো যখন আমি প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসে, তারপরে 7 সপ্তাহে আমি একটা স্ক্যান করাই, যেটা টিভিএস হয়েছিল। সেকেন্ড তোমার স্ক্যানটা করায় তখন আমার 9 সপ্তাহে যখন আমি স্ক্যানটা করি, তখনও কিন্তু আমার টিভিএস করেই হয়েছিল। ঠিক আছে? তো কি হয়, মানে বাচ্চাটা যেহেতু সেই মুহূর্তে ছোট থাকে, তো ওপর দিয়ে তোমার ইউএসজির মাধ্যমে কিন্তু অতটা ফ্রেশভাবে বোঝা যায় না। তো সেই কারণে আমাদের টিভিএসটা কিন্তু করতে হয়, কারণ ভেতর থেকে জিনিসটাকে যেন আর কাছ থেকে দেখা যায়। তো সেরকম যথারীতি আমি স্ক্যান করতে গিয়েছি। স্ক্যান করার পরের দিন থেকে হালকা হালকা আমার একটু ব্লাড আসতে শুরু করলো। প্রথমে ভাবলাম হয়তো ভার্জিনাল যেহেতু ছিল, সেহেতু আমি ভাবলাম যে ওখানে একটা জেল ইউজ করা হয় যাতে স্ক্যানটা ঠিকঠাকভাবে করা যায়। আমি ভাবলাম প্রথমে হয়তো সেই জেলি টাইপের একটা পিঙ্ক কালারের কিছু আমি দেখতে পাই। তো আমার যথারীতি আমি হাজব্যান্ডকে বলি যে এরকম ব্যাপার। তখন ও বললো যে আমার মনে হলো যে ওটা হতে পারে হয়তো। কিন্তু আমি যেহেতু প্রচুর প্রোটেকশনের মধ্যে ছিলাম, আমাকে পেটে যথারীতি প্রত্যেক দিন ইঞ্জেকশন নিতে হতো। তো আমার ডাক্তার বলেছিল যে মিসক্যারেজ হবে না, মানে বলেছিল সম্ভাবনা একদম কম। তো সেই কারণে আমি ভাবলাম যে আমি তো ইঞ্জেকশন নিচ্ছি, তাহলে আমার এই প্রবলেমটা হওয়ার কথা নয়। তো দেখো, এতটা প্রোটেকশন নেওয়ার পরেও কিন্তু আমার ব্লিডিংটা হয়েছে। তো সেইভাবে আমি তখন ঠিক আছে, আমি রাতে ঘুমিয়ে গেছি। এরপর সকালের থেকে দেখলাম যে ওই পিঙ্ক জিনিসটা হালকা হালকাভাবে রেডনেসে আসছে। তখন আমি বুঝলাম যে না, কিছু একটা প্রবলেম আছে। মানে আমি যখনই বাথরুম করতাম, আমি টিস্যু দিয়ে ওয়াইপস করে নিতাম, ঠিক আছে? তো তখন টিস্যুতে দেখলাম হালকা একটা ব্রাউনিশ কিছু আমি দেখতে পেলাম, এরকম হালকা একটা, মানে কি বলে ওটা, রক্তের বিন্দু ছোট্ট মতো। তো আমার মনে হলো যে মানে আমি আর বাথরুম থেকে উঠে বেরিয়ে আসতে পারছি না, যে আবার আমার ওরকম হয়ে গেল এত প্রোটেকশন নেওয়ার পরেও। তো আমি হাজব্যান্ডকে ফোন করলাম যে এরকম ব্যাপার। বলো কেন এরকম হলো? যেহেতু আমি ফুল প্রোটেকশনে আছি, আমার ওই ইঞ্জেকশন চলছিল, প্রতিদিন পেটে আমাকে ইঞ্জেকশন নিতে হতো। তো আমি ডক্টরের সাথে যোগাযোগ করি। আমি কলকাতায় ডক্টর দেখাচ্ছিলাম, ইনফার্টিলিটি ক্লিনিকে। তো তখন ওনারা বললো যে একদম টোটালি রেস্ট, কোনোভাবেই ওঠা কোনো কিছু চলবে না। যদি কারোর কখনো এরকম সমস্যা হয়ে থাকে, তারা কিন্তু একদম বেড রেস্ট নিয়ে নেবে, আর পাশ ঘুরে শোয়ার চেষ্টা করবে, যাতে তোমার বডির ব্লাড সার্কুলেশনটা তোমার বেবি পর্যন্ত পৌঁছয়। এটা একটা বিরাট ব্যাপার। তো যথারীতি আমি ধরো আমার সারাটা রাত আমি যে কিভাবে কাটিয়েছি। সকালবেলা আমি আবার যোগাযোগ করবো 7টা থেকে ডক্টরের কাছে আমার কল করার কথা। তো সেই দিন এমন হয়েছে, ওখানে নাম্বার, যেহেতু আমার ডিস্টেন্স ছিল 6-7 ঘন্টার মতো, আমার যাওয়াটা কোনোভাবেই পসিবল ছিল না আমার লোকেশন থেকে।
তো সেহেতু আমি যখন আমি ফোন করছি সেই দিনে আবার 7টার জায়গায় 8টা বেজে গেছে, তখনও ডক্টরের ফোনটা পাচ্ছি না। তো যেহেতু মানে তখন একটা বিরাট টেনশন, আর আস্তে আস্তে ব্লাডটা আমার বাড়ছিল। তো ওখান থেকে একটা ইনফরমেশন আমাকে দিল, আমি 100% স্যাটিসফাই ওখানে ট্রিটমেন্ট করিয়ে। এতটা হেল্পফুল ওরা, আমাকে শুধু বললো যে টেনশন একদমই নয়, টেনশন যদি করো তাহলে তোমার ভালো জিনিসটাও কিন্তু খারাপ হয়ে যাবে। তো টেনশন একদমই করা যাবে না, আর একদম টোটাল রেস্ট, আর ইঞ্জেকশনগুলো বন্ধ করা যাবে না, একদম যেমন চলছে সেরকম ওষুধ ইঞ্জেকশন সব কিছু চলবে। তো ঠিক আছে। তো আমি দেখলাম যে যত টাইম বাড়ছে ব্লাডটা আস্তে আস্তে বাড়ছে। ওখানে আমাকে জিজ্ঞেস করলো যে ব্লাডের কালারটা কীরকম, কিন্তু আমার ব্লাডের কালারটা লাল ছিল না, আমার ব্লাডের কালারটা ছিল ব্রাউন কালার। তখন ওনারা বললেন যে ব্রাউন কালার হলে কিন্তু ভয়ের কোনো কারণ নেই, যদি ব্লাড রেড হয় তাহলে কিন্তু একটু ভয়ের কারণ আছে। যেহেতু আমার ব্রাউন ডিসচার্জ হচ্ছিল সেহেতু আমি ওদেরকে ছবি তুলে পাঠালাম, আমাকে বললো ছবি তুলে আপনি পাঠান, আমরা একটু দেখবো। তখন বললো ম্যাডাম আপনি চিন্তা করবেন না, আপনার বাচ্চা একদম ঠিকঠাক আছে, আপনি নিশ্চিন্তে থাকুন। তো সত্যি কথা আমি শুধু ঠাকুরকে ডেকে গেছি যে আমার তো আর কিছু করার নেই, আমি 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 স্ক্যান করতে যেতেও পারবো না, কেন এই অবস্থায় আমাকে উঠতে পর্যন্ত বারণ করেছিল, প্লাস আমি বেডেই খাওয়া দাওয়া সব কিছুই করছিলাম। আর আমি আমার যেখানে স্ক্যান হয় আমি গাড়িতে যেতাম, সেখানেও আমি গাড়িতে শুয়ে শুয়ে যেতাম। ডক্টর দেখাতে যেতাম এখানে লোকাল, মানে আমার যেহেতু ডিস্টেন্স বেশি ছিল, আমার মেডিসিন টেডিসিন সব কিছুই আমার ওখান থেকেই আসতো, কিন্তু লোকাল একজনের আমি আন্ডারে ছিলাম, সেখানেও যেতাম, আমি শুয়ে শুয়েই যেতাম, গাড়িতে আমি বসেও যেতাম না। তো আমার পক্ষে ওই যাওয়াটা খুব সমস্যা ছিল, যেহেতু আমার ব্লাডটা আসছে। তো বললো কোনো দরকার নেই, আপনার বাচ্চার কিচ্ছু হয়নি, আপনি নিশ্চিন্তে থাকুন। আর প্রত্যেকটা টাইমে ওরা 1 ঘন্টা 1.5 ঘন্টা অন্তর অন্তর আমাকে ফোন করে খবর নিয়েছে, ম্যাম আপনি ভালো আছেন তো, ঠিক আছে তো। আর সত্যি কথা ঠাকুরকে ডেকে আমি রয়ে গেছিলাম। তারপরে আমার আস্তে আস্তে ব্লাডটা, মানে যেহেতু ওই যে প্রেশারটার ফলে স্ক্যানটা করা হয়েছিল, স্ক্যানটা করার ফলে আমার ব্লাডটা কিন্তু একটু লিক করে গেছিলো। মানে আমাদের বাচ্চারা তো যেইভাবে থাকে ওখানটা যদি মানে খুব কাছের থেকে স্ক্যানটা হয় তাহলে ওখান থেকে আমার একটু ব্লিডিংটা হয়ে গেছিলো। তো এমনি মোটামুটি কোনো সমস্যা হয়নি। তো আমি দেখলাম ডিসচার্জটা যেটা আমার ব্রাউন আসছিল সেটা আস্তে 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 সাদা হয়ে গেল, মানে যেটা আমাদের নর্মাল ডিসচার্জ হয়। তখন আমি মানে শান্তি পেলাম। সত্যি আমি ঠাকুরকে বারবার ডাকছি যে ভগবান আমাকে আর তুমি কষ্ট দিও না, আমি আর মানে কষ্ট করতে পারবো। অলরেডি তখন আমার 9 সপ্তাহ হয়ে গেছে, মানে এত কষ্ট পেয়েছি আমি আর ভাবতে পারছিলাম না যে আবার আমার বাচ্চাটা এরকম হয়ে গেল। আমার বাচ্চা সব ঠিকঠাক ছিল, কোনো প্রবলেম থাকেনি। তারপরে আমি যখন স্ক্যান করতে যাই নেক্সট 12 সপ্তাহে এনটি স্ক্যান, তখন আমি মনে মনে ভাবছি হয়তো ডাক্তার বলবে যে বাচ্চাটা তো ঠিকঠাক নয়, তোমাকে এটা নষ্ট করতে হবে। তো আমি যখন ডাক্তার সব কিছু মেজারমেন্ট করছে, এখানে যেহেতু এনটি স্ক্যানে নেজাল বোন আর ঘাড়ের হাড় আর নাকের হাড় এই দুটোর মেজারমেন্টটা করা হয় যে ঠিকঠাকভাবে গ্রোথ করেছে কিনা, তো হাত পা ঠিকঠাকভাবে এসছে কিনা। তো সত্যি কথা আমি ডক্টর পাশে যখন তার অ্যাসিস্ট্যান্টকে বলছে যে এই এত ইঞ্চ এত সেমি এত, তো আমি তখন ভাবছি যে বাচ্চাটা কি অবস্থা, যে এরকম করে মানে ইয়ে করছে আর কি। তাহলে কি মানে ওখানে তো কিছু বলার আইন নেই, বলে না, স্ক্যানের রিপোর্টে সব কিছুই বলা হয়। তো আমি যখন হার্টবিটটা শুনলাম বাচ্চার, তখন আমার মনে জানি না কেন মনে হলো যে না আমার বাচ্চা ঠিক আছে। বিশ্বাস করো এতবার বাচ্চা হারিয়েছি আমি, আর মানে হয়তো ওই ধাক্কাটা আর কোনোদিনও নিতে পারতাম না। আমি সত্যিই হয়তো আর মানে মরেই যেতাম, বাঁচতাম না সত্যি কথা বলতে। তো তো তারপরে ভগবান উপরে আছে, সত্যি কথা আমি হনুমান চালিসা পাঠ করে গেছি সর্বক্ষণ। তো তারপরে রিপোর্ট যখন আমি রিপোর্ট নিয়েই আমি বাড়ি যাবো, কি হচ্ছে আমাকে জানতেই হবে, মানে আমি থাকতে পারছিলাম না। তারপরে দেখলাম যে আমার যেহেতু সত্যি কথা বলতে এত গুগল থেকে শিখেছি, আমার মনে হয় যে আমি নিজেই যেন সমস্ত কিছু শিখে গেছি। তখন আমি স্ক্যানের রিপোর্টটা যখন হাতে পেলাম তখন দেখলাম যে না আমার বাচ্চা কিন্তু একদম নর্মাল, সত্যি কথাই। তো সেইটার জন্যই তোমাদের কাছে আমি এসছি শেয়ার করার জন্য, যে ব্লিডিং যদি হয় তাহলে কিন্তু তোমরা কখনো ভয় পেও না, একদম শান্ত মাথায় থাকবে, জানবে ভগবান সবসময় যা করে ভালোর জন্যই করে। আর শুধু ঠাকুরকে ডাকবে, ঠাকুর ছাড়া আর কিন্তু কেউ নেই। তো সত্যি কথাই আমার মেয়ে আমি পেয়েছি, আমার মেয়ে হয়েছে, আমি মানে ভীষণ খুশি, ভীষণ খুশি। এত যে কষ্টর ফল আমি পেয়েছি, আমরা যদি হাতে নাতে রেজাল্টটা পাই না, আমাদের যতই কষ্ট হোক, আমরা যারা প্রেগনেন্সি নিয়ে কষ্টে মানে ভুক্তভোগী তারা জানি আমাদের শরীর নিয়ে মানে কি করা হয়েছে। যারা এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে তারা হয়তো রিলেট করতে পারবে যে আমাদের শরীরটাকে গিনিপিকের মতো ব্যবহার করা হয়। প্রেগনেন্সি আসছে না, এটা করো ওটা করো সেটা করো, এই ইঞ্জেকশন নাও, ওইভাবে প্রোটেক্ট করো। প্রেগনেন্সি চলে এসছে, মিসক্যারেজ হয়ে গেছে, তার জন্য তোমার বাচ্চাটাকে অ্যাভয়েড করতে হবে, সেই প্রসেসিং এর এক আলাদা যন্ত্রণা। তো আমরা মায়েরা যারা মা হওয়ার জন্য চেষ্টা করছি তারা একমাত্র এই পেনটা বুঝি, যে মানসিক চিন্তা প্লাস শারীরিক চিন্তা দুটোকে কভার করেই আমাদের যদি আমরা জয় করতে পারি, ওই যে ছোট্ট ফুটফুটে বাচ্চাটার মুখটা দেখতে পাই তাহলে আমরা সবই ভুলে যাই। আমার যখন বাচ্চাটা ডেলিভারি হয় আমি শুধু বলেছিলাম স্যার আমি একবার মুখটা আমাকে দেখাবেন না, আমি যার জন্য এত কষ্ট করলাম। আমার বাচ্চাটাকে বাইরে অলরেডি ফ্যামিলির কাছে নিয়ে যাওয়া হয়েছিল, তাদের আগে আমি দেখেছিলাম না।
পেশেন্টকে দেখা, ও অনেক কষ্ট করেছে, ওকে বাচ্চার মুখ আগে দেখাতে হবে। তো আমি দেখলাম যে আমার একটা ফুটফুটে বাচ্চা হয়েছে, বিশ্বাস করো, তাও আবার নেপালি। পুরো নেপালিদের মতো দেখতে আমার মেয়ে, এই তোমার ছোট ছোট চোখ। তো আমি দেখলাম যে আমার মেয়ে হয়েছে। আমাকে ওখানে জিজ্ঞেস করলো, দেখো দেখে বলো তোমার কি হয়েছে। আমি বললাম না, আমার মেয়ে হয়েছে। আমি খুব খুশি। তো আমি ওই যখন আমার সি সেকশন হচ্ছিল, তখন আমি বেডে শুয়েও আমি ডক্টরদের সাথে গল্প করছিলাম যে আমার জীবনে কি কি ঘটেছে। তো তোমরা বুঝতেই পারছো ওয়েটটা কতটা গেইন করেছি। এখন তো ওয়েটটা কমাতেই পাচ্ছি না। সবাই বলে বেবি হওয়ার পরে ওয়েটটা কমে যায়, কিন্তু আমার কিন্তু কমেনি। তো আমি এটাই বলবো সবার জন্য, আমি প্রে করছি সবাই মাতৃত্বের সুখটা পাও। ঠাকুরের কাছে এটাই আমার প্রার্থনা। মাতৃত্বের যে কি সুখ, এর বাইরে আমার মনে হয় আমি আর কিছুই করে উঠতে পারিনি, আমি আর কিছুই পাইনি। যখন তোমার বাচ্চা তোমাকে মা বলে ডাকবে, তোমার সব কষ্ট ভুলে যাবে তুমি। সবার জন্য আমি প্রার্থনা করছি, সবাই খুব তাড়াতাড়ি মা হয়ে যাও যারা এই চেষ্টা করছো। আর ভগবান নিশ্চয়ই তোমাদের কথা শুনবে। একটু ঠাকুরের উপরে ভরসা রাখো। আর তোমার কিন্তু ভেঙে পড়লে চলবে না। তুমি এটাই তোমাকে জেনে রাখতে হবে যে আমাকে করতেই হবে। বিশ্বাস করো, আমি এইভাবেই করেছি। না, আমাকে কষ্ট হলেও আমি মা হবই, এই জেদটা আমার উপর ছিল। তাই ভগবান সত্যি আমাকে এই রাস্তার দিকে এগিয়েও দিয়েছে। আর তার সাথে বাড়ির সাপোর্ট না থাকলে, হাজব্যান্ডের সাপোর্ট না থাকলে তুমি তো এই জার্নিটা কমপ্লিটই করতে পারবে না। তো সত্যি কথা বলতে আমি ফ্যামিলি, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, আমার হাজব্যান্ড, আমি যত প্রেগনেন্সির শুরু থেকে শেষ অবধি আমি জাস্ট মানে কি বলবো, মাথার উপরে রেখে চলা যাকে বলে, হাতের মধ্যে রেখে আমাকে সবাই এতটা প্যাম্পারিং করেছে। তো তোমাদের কাছে এটাই বলবো, তোমরা চিন্তা করো না, নিশ্চয়ই তোমাদের সাথে ভালোই হবে। আর আমাকে কিন্তু অবশ্যই জানাবে যারা প্রেগনেন্ট। কোনো সমস্যা হলে তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করো, আমি কিন্তু তোমাদের হেল্প করবো। আজকের মতো টাটা, আবার এক ভিডিও নিয়ে চলে আসবো। অনেক পরপর ভিডিও দিচ্ছিলাম, এখন কিন্তু রেগুলার ভিডিও আসতে চলেছে। তো সঙ্গে থেকো, বাই।